রাজ্যের একজন জ্ঞানী ব্যক্তি, নাম তার্থনাথ রামা, বয়স 85-র কোঠায়। তিনি জানান দেন রাজ্যের জন্য এটা বেশ হুমকিস্বরূপ। চন্দ্রাবতীকে যদি বিনাশ করে এই হুমকির কবল থেকে বাঁচা যেত তাহলে তারা সেটাই করত। তবে সেটা সম্ভব নয়, কারণ চন্দ্রাবতীর কোলে আসছে শুভ শক্তি। তবে বিপরীত দিকে চন্দ্রমুখীর কোলে আসছে অশুভ শক্তি। জন্মের পর দুটো বাচ্চাকে আলাদা করা ভীষণ কঠিন হয়ে পড়বে, কারণ শুভ শক্তিকে ভুলক্রমে খুন করলে গ্রামের জন্য সেটা ফলপ্রসূ হবে না, বরং অভিশাপ হয়ে যাবে। তীব্রতম কৌতূহল চোখে বললেন, দুটো বাচ্চাকে আলাদা করা কঠিন হবে কেন? চন্দ্রাবতী মাতৃকুটিরে আছে, আমি সবসময় তার নিকট দাসী নিয়োজিত রাখব। সে বাচ্চা জন্ম দিলেই তো বোঝা যাবে এটা তার বাচ্চা। এ সহজ প্রক্রিয়া এত কঠিন বলার কারণ কি? তার্থনাথ রামার পক্ষ থেকে কোনো উত্তর আসলো, কারণ দুটো বাচ্চা একই সময়ে চন্দ্রাবতীর পেট থেকে ভূমিষ্ঠ হবে। চন্দ্রমুখে অদৃশ্য একটি শক্তি, তাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, কেবল অনুভব করা যাবে। অপরদিকে তার বাচ্চা হবে মানুষরূপী এবং দৃশ্যমান। তার বাচ্চার এই অস্তিত্বের জন্য তার একমাত্র ভরসা চন্দ্রাবতীর শরীর। তাই চন্দ্রমুখী আর চন্দ্রাবতীর বাচ্চা যমজ হয়ে ভূমিষ্ঠ হবে। তিব্বতরামার চিন্তার মেঘ তার কপালে বিন্দু বিন্দু ঘামের ন্যায় জন্ম নিয়েছে। চোখের ভাঁজে চিন্তার আভাস। মুখটা মেঘের আধারের ন্যায় কালো হয়ে গেল। এই গল্পের শেষ কোথায় তার জানা নেই। 2 মাস অপেক্ষা ছাড়া এখন কোনো উপায় নেই। এই 2 মাস তার নিকট 2 বছরের সমান। এতটা চিন্তা সে এর আগে কোনো যুদ্ধেও করেনি। চন্দ্রাবতীর জন্য চিন্তা হচ্ছে ব্যাপারটা তা না, পুরো রাজ্যের জন্যই তার চিন্তা হচ্ছে। অশুভ শক্তির বিষয়টি তাকে আরও ভীষণভাবে ভাবাচ্ছে। কী করে সে চিনবে অশুভ বাচ্চা কোনটা? সব মিলিয়ে তার ভিতরে এক পাহাড় চিন্তার ঢিলা দিয়ে উঠেছে। সময়ের বহমান নদী দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। চন্দ্রাবতীর প্রসব ব্যথা শুরু হয়ে গেল রাত 4টায়। সে এত জোরে চিল্লাচ্ছিল যে পুরো রাজ্য কাঁপছিল। এত উন্মাদনায় তাকে ঘিরে ধরছিল যে পাগলের মতো সে সময় নাচতে লাগলো। মূলত চন্দ্রমুখী তার ভিতরে প্রবেশ করে। তার ঘুঙুরের আওয়াজ, তার চিৎকারের শব্দে মাতৃকুটির দেওয়াল ফাটল ধরছিল। পুরো রাজ্যের মানুষ কানে হাত দিয়ে যেন এর তাণ্ডব থেকে রেহাই পাচ্ছিল না। বিষাক্ত বাতাস চারিদিকে সব আবার ছড়িয়ে গেল। সব মিলে রাজ্যের অবস্থা খুবই শোচনীয়। টানা 3 ঘন্টা এমন চলল। তারপর চন্দ্রাবতী নিস্তেজ হয়ে পড়ে। সে একটু শান্ত হতে দায় আসলো তার কাছে। শান্ত সুরে চন্দ্রাবতী দায়কে বলল, আমার সন্তান এখনই ভূমিষ্ঠ হবে। দায় চন্দ্রাবতীর মুখের দিকে তাকালো। এত সুন্দর নিষ্পাপ মুখ দেখে তো মনে হচ্ছে না এতক্ষণ সে তাণ্ডব লীলা করছে। একটা সুবাসিত ফুলের আওয়াজ পুরো ঘর মেতে উঠল। নবজাতকের চিৎকার ভেসে আওয়াজে যেন সব ভেসে উঠল। 2টো বাচ্চা নয়, বরং একটি বাচ্চায় যমজ নিয়ে চন্দ্রাবতীর কোলে। সমস্ত আশঙ্কা যেন মাটির সাথে মিশে গেল। চন্দ্রাবতী হেসে বলল, অশুভ শক্তির বিনাশ ঘটে জন্ম নিয়েছে শুভ শক্তি। আমার মেয়ে একটি শুভ শক্তির আধার। জন্মের আগেই সে অশুভ শক্তির সাথে লড়াই করে তাকে হার মানিয়ে এই পৃথিবীতে এসেছে। তার আগমনে পুরো রাজ্য ফুলের সুবাসে সুবাসিত। আমার মেয়ে এ বংশের অধিকারিণী হবে। আমার মেয়ে হবে এই রামা বংশের শ্রেষ্ঠ উত্তরাধিকারী। সে হবে সকল জয়ের প্রতীক ও বাহক। তার মধ্যে এ রাজ্যে নেমে আসবে জয়। সূচিত হবে নতুন বিজয়ের বাহমান পতাকা। আমার মেয়ের নাম দিলাম চন্দ্রকলা। চন্দ্রকলা কেবল আমার মেয়ে নয়, এ রাজ্যের শুভ সংবাদের সূচনা। তিব্বতরামার চন্দ্রকলা জন্মের পর যেন স্বস্তির নিঃশ্বাস পেল। সকল চিন্তা যেন মাথা থেকে বেয়ে মাটিতে শায়িত হলো। তার ভেতরটায় এক প্রশান্তির আলো রয়েছে। অশুভ শক্তি নিয়ে যে চিন্তাটা সে করেছিল সেটা যেন এবার শেষ হলো। চন্দ্রকলা জন্মের পর রামা শাস্ত্র অনুযায়ী সে এখন চন্দ্রাবতীকে বিয়ে করতে পারবেন, আর এতে এখন আর কোনো প্রাণ সংশয়ের ভয় নেই। তিব্বতরামা ভীষণ খুশি। চন্দ্রাবতীকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারবে। সে সাথে এ বংশের নতুন বংশধরকে একটি প্রাতিষ্ঠানিক পরিচয় হবে। চন্দ্রকলার জন্মের 7 দিনের তিব্বতরামা চন্দ্রাবতীকে বিয়ে করে বেশ ধুমধাম। সেদিন রাজ্যে সেজেছিল এক সুবাসিত স্নিগ্ধ রূপে। চারিদিক থেকে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে। আকাশে পাখিরা ডানা মেলে বিচরণ করেছিল আর কলরব করেছিল। বনের পশু থেকে সবাই খুশি হাঁক দিচ্ছিল। এ যেন রাতারাতি রাজ্য সজীব হওয়ার একটি ঘটনা। চন্দ্রাবতীর রূপে পুরো গ্রামবাসী মুগ্ধ। চোখের পলক যেন কারো পড়ছিল না। সবাই বলাবলি করছিল, এ সৌন্দর্য তিব্বতরামার কেন? স্বয়ং ঈশ্বরও বর্জন করতে পারবেন না। চন্দ্রকুটিরে থাকার পর চন্দ্রাবতীর শারীরিক ও দৈহিক সৌন্দর্যের অনেক পরিবর্তন হয়ে এ পর্যায়ে আসে। যদিও আগে সে রূপবতী ছিল, তবে তিব্বতরামার সাথে মিলনের পর তার রূপ যেন খুলে গেছে। চন্দ্রাবতীকে আনা হয়েছে তিব্বতরামার ভবনে। অন্য অন্য বিবিরা চন্দ্রাবতীকে সাদরে গ্রহণ করে। সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। তবে রাত 4
একটা অদ্ভুত ঘটনা যেন সব কিছুতে আবার প্রশ্নবিদ্ধ করলো। এটা কেন হলো? কি করা উচিত? কি করতে হবে? এসব প্রশ্ন যেন সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তিব্বত রামা নিজেও বুঝছে না এমনটা হলো কেন। সব মিলে সোজা সরল পথটা যেন আবার বক্র হলো, আর নতুন করে এক রহস্য ঝেঁকে বসলো। কথাটা বললেই চাচা থামলেন। ঘটনা বলতে বলতে তিনি হাঁপিয়ে গেছেন। একটু দম নিলেন। এতক্ষণ অপেক্ষা আমার সহ্য হচ্ছে না। এরপর কি হলো এটা শোনার জন্য ভীষণ রকমের অস্থিরতা আমাকে ঘিরে ধরল। চাচাকে বলে উঠলাম, তারপর কি হলো? চাচা একটু দম নিয়ে আবার বলা শুরু করলেন। তিন বিবি তিব্বত রামার কাছে বার্তা পাঠালেন চন্দ্রাবতী আবার অস্বাভাবিক আচরণ করছে, আর তার মেয়েও অস্বাভাবিকভাবে কাঁদছে, যা ভালো লক্ষণ নয়। এখনই যেন পণ্ডিতের সাথে পরামর্শ করে বিষয়টা একটু পর্যবেক্ষণ করেন। তিব্বত রামা ছিলেন তার ব্যক্তিগত কক্ষে। এ কক্ষে তিনি সচরাচর ঢুকেন না। ব্যক্তিগত কোনো নোট লিপিবদ্ধ করা হলে কেবল এ কক্ষে প্রবেশ করেন। তিনি বার্তাটা পেয়ে সাথে সাথে গেলেন পণ্ডিতের নিকট। পণ্ডিতকে সব কিছু বলার পর বিষয়টি নিয়ে তিনি কিছুক্ষণ ভাবেন। তারপর তিব্বত রামাকে বলেন, আমি এর একটা বিহিত করছি। সে পর্যন্ত চন্দ্রাবতীর কাছে আপনিও যাবেন না, কারণ এতে তার প্রাণ সংশয় থাকতে পারে। চন্দ্রাবতীকে বিয়ে করাটা তার জীবনে একটা ভুল আখ্যায়িত করেন। স্বয়ং ঈশ্বরের স্ত্রীকে তিনি কেড়ে নিয়েছেন, বিয়ে করেছেন। এটা তো শুধু ভয়ঙ্কর, বরং চরম ভয়ঙ্কর বিষয়। এটার প্রতিফলন তো আগে পরে আসবে। এর ফলস্বরূপ এমনও হতে পারে রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। পণ্ডিতের কথা শুনে তিব্বত রামা ঘাবড়ে গেলেন। এ রাজ্যকে তার একটা দুর্বল জায়গা। পুরো রাজ্যের সুখের কথা চিন্তা করে সে নিজেকে জীবন দিতে রাজি। ভাবুক মনে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল, এর থেকে মুক্তির প্রতিদান খুঁজে বের করুন। আমার কাছে, আমার রাজ্যে, সবার উপরে, তারপর অন্য কিছু। পণ্ডিত নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন, আমি এ নিয়ে ধ্যানে বসবো, তারপর চন্দ্রকুটির মিলাবো, আর পরিত্রাণের উপায় স্বয়ং রামার কাছে চাইব। তারপর তার থেকে যা উত্তর পাবো সেটাই আপনাকে সময় মতো জানিয়ে দেব। তবে খারাপ কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন। মনে রাখবেন, হিতে বিপরীত হলে নিজের প্রাণ যাবে, সাথে রাজ্যেরও বিনাশ হয়ে যাবে। তিব্বত রামার চিন্তার আঘাত যেন আরও ভার হয়ে গেল পণ্ডিতের কথায়। সে আর কথা বাড়ালো না। বিন্দু বিন্দু ঘাম যেন তার শরীরে জমে উঠেছে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। এতটা অসহায় হয়তো হেরে যাওয়া যুদ্ধের ময়দানে লাগতো না যতটা লাগছে। তিলে তিলে গোড়া এই রাজ্যের কিছু হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। যেখানে থেকে বের হয়ে নিজেকে মহলে আসলো, নিজের কক্ষে বসে আছে সে। চন্দ্রাবতীকে দেখতে ভীষণ ইচ্ছে করছে তার, তবে সাহস কুলাচ্ছে না। চন্দ্রাবতীর কোমলতা যদি তাকে আবারও আঘাত করে, তাহলে হয়তো সে মরেই যাবে। একা একা আনমনে অনেক কিছু ভাবছে সে। কখন যে অনেকটা সময় পার হয়ে গেলেও নিজেও টের পেল না। একজন এসে জানান গেল পণ্ডিত তার কিছু কথা চিঠিতে পাঠিয়েছে। তিব্বত রামার বুক কাঁপছে। সে জানে না চিঠিতে কী লেখা, তবুও চন্দ্রাবতীকে হারানোর সংশয়ে যেন তাকে ঘিরে ধরেছে। কাপা হাতে চিঠিটা খুলল। তাতে লেখা, আমি রামার নিকটের পরিত্রাণের উপায় চেয়েছিলাম, তিনি একটা উপায় বলেছেন। তিনি আপনার উপর ভীষণ ক্ষুদ্র। চন্দ্রাবতীকে বিয়ে বিষয়টিতে তিনি বেশ রাগান্বিত। তাই চন্দ্রাবতীর বাচ্চার মধ্যে অশুভ শক্তির সুপ্ত বিরাজ করছে। সে বাচ্চা মোটেও শুভ শক্তির আধার নয়, বরং অশুভ শক্তির আধার। বাচ্চাটিকে যদি এ সময় ধ্বংস করা না হয়, তাহলে পুরো রাজ্য বিনাশ হয়ে যাবে। আর বাচ্চাটিকে বিনাশ করতে হলে এক বিশেষ উপায়। প্রথমে চন্দ্রাবতীর বুকের দুধ দিয়ে বাচ্চাটিকে গোসল করাতে হবে। তারপর হলুদ দিয়ে সারা শরীর মেখে পবিত্র করাতে হবে। এরপর আগুনে নিক্ষেপ করা হবে, আর চন্দ্রাবতীকে বাচ্চাটির মৃত্যুর পর বিসর্জন দিতে হবে। তাকেও গোসল করিয়ে হলুদ মাখিয়ে শিরচ্ছেদ করতে হবে। আপনি যদি এখনই চন্দ্রাবতীর ভালোবাসায় মুগ্ধ হয়ে কোনো পদক্ষেপ না নিন, তাহলে এ রাজ্য ধ্বংস হতে সময় নেবে না। অশুভ শক্তি পুরো রাজ্যকে গ্রাস করবে। একজনের ভালোবাসায় হেরে গিয়ে পুরো রাজ্যের ক্ষতি করবেন না। এবার সিদ্ধান্ত আপনার। কাজটি আপনাকে কালকের মধ্যে সম্পন্ন করতে হবে। তিব্বত রামার চিঠি পড়ে কাঁপতে লাগলো। সারা শরীরের রোম দাঁড়িয়ে গেছে। এত বড় সিদ্ধান্ত সে কিভাবে নিবে ভাবতে লাগলো। চন্দ্রাবতীকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু সব কিছুর উদ্দেশ্যে রাজ্যকে ভালোবাসে। তাই যতই কষ্ট হোক, রাজ্যের খুশির জন্য এটুকু তাকে করতে হবে। সারা রাত তিব্বত রামার ছটপট করে কাটিয়েছে। পরদিন পণ্ডিতের পরামর্শ মতো কাজ শুরু হয়ে গেল। চন্দ্রাবতীর চিৎকার যেন সারা রাজ্যে কেঁপে উঠল। সে জোরে জোরে কান্না করে বলতে লাগলো, এ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার মেয়ে কোনো অশুভ শক্তি নয়। আমি কেন কোনো অশুভ শক্তি নই। যা বলা হচ্ছে সবটাই বানানো। আমাদের এভাবে মেরো না। সেদিন চন্দ্রাবতীর আকুতি কেউ শোনেনি। চন্দ্রাবতীর নবজাতক মেয়েকে পুড়িয়ে হত্যা করা, চন্দ্রাবতীর শিরচ্ছেদ। চন্দ্রাবতীর শিরচ্ছেদ করার পর অলৌকিকভাবে একটা বাচ্চা মেয়ে সবার সামনে এসে সবাইকে অভিশাপ দিয়ে বলে যায়, আমি ছিলাম চন্দ্রকলা, একটি শুভ শক্তির আধার। আমার মাকে হিংসে করে বাবার বাকি 3 বউ একটা কাহিনী সাজায়। মায়ের খাবারের নেশায়
দ্রব্য মিশিয়ে মাকে অশুভ শক্তির আধার প্রমাণ করে। আর যে বউদের সাথে মোটা অঙ্কের অর্থে লোভে পণ্ডিত যুক্ত হয়েছে, বিনা কারণে আমাদের হত্যা করেছে, এই গ্রামবাসী তার প্রতিবাদ করেনি। আমার বাবাও যাচাই করে এত বড় সিদ্ধান্ত নেয় রাজ্যের ভালোর জন্য। আমি চন্দ্রকলা অভিশাপ দিচ্ছি, যারা আমার মায়ের মৃত্যুতে জড়িত সবাই আগুনে পড়বে। এই গ্রামে আর কোনো নবজাতক বাচ্চা থাকবে না। এই গ্রাম বুঝদার হয়েও এত বড় অন্যায়ের কাজে অংশগ্রহণ করেছে, তাদের কোলে বাচ্চায় আর বাঁচবে না। এই গ্রামের বাতাসে কোনো বাচ্চা একটি সময়েও আর বাঁচবে না। হাহাকার লাগবে এই গ্রামে। বাচ্চার জন্য হাহুতাশ করতে করতে এই গ্রামবাসী মরবে। এরপর বাচ্চাটি উধাও হয়ে যায়, আর সেখান থেকে শেষ হওয়া কাহিনীর নতুন সূচনা হয়। কথাটি বলে চাচা বড় একটা নিঃশ্বাস ফেললেন, আর আমি শীতল হয়ে বসে আছি। শরীরটা যেন দম ধরে আছে। একটু স্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, এরপর কি হয়েছে? সেদিনের ঘটনার পর জানা গেল রাজা 3 বউ চন্দ্রাবতীর উপর ঈর্ষা করে এই কাজ করিয়েছে। কারণ তিব্বত-রামা চন্দ্রাবতীর উপর অনেক দুর্বল ছিল, আর এদিকে 3 বিবি চন্দ্রাবতীর সাথে ওঠা বসা করে বুঝতে পারছে সে অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে হবে তার মেয়ের হবার নমুনা দেখেই তারা বুঝেছিল তার মেয়ে হবে হয়তো এ রাজ্যের ভার নিবে, যেটা তারা একেবারেই মেনে নিতে পারছিল না। সব মিলিয়ে তারা একদম হতাশ হয়ে গেল। একের পর এক বুদ্ধি কষতে লাগলো চন্দ্রাবতীকে নিজেদের পথ থেকে সরানোর। চন্দ্রাবতী যেহেতু একটা অশুভ শক্তি নিয়ে সমস্যায় পড়েছিল চন্দ্রামুখীর জন্য, তারা সেটাকে কাজে লাগায়। তারা সবার আগে পণ্ডিতকে হাত করে। পণ্ডিতও তিব্বত-রামার উপর রাগান্বিত, কারণ ঈশ্বরের ভোগের বস্তু সে ভক্ষণ করেছে। তাই 3 বিবি এ অন্যায় কাজে সে লিপ্ত হয়ে যায়। রামা 3 বিবি চন্দ্রাবতীর খাবারের সাথে এক ধরনের নেশাদ্রব্য মিশিয়ে খাওয়াতো। নেশাদ্রব্যটার নাম তাওয়ান। এটা বেশি পরিমাণ খেলে মানুষ হিংস্র পশুর নিয়ে আচরণ করে, নেশা কেটে গেলে আবার ঠিক হয়ে যায়। তাওয়ান মিশ্রিত নেশাদ্রব্যটি খেয়ে চন্দ্রাবতী হিংস্র হয়ে পড়ে, তাই এলোমেলো আচরণ করে। অপরদিকে তার মেয়ে যেহেতু তার বুকের দুধ পান করত, তাই সেটার প্রভাব তার মেয়ের মধ্যে পড়ে। চন্দ্রাবতী এলোমেলো আচরণ শুরু হওয়ার সাথে সাথে রামার বিবিরা রামাকে খবর দেয়। তারা জানতো রামার পরামর্শ নেওয়ার জন্য পণ্ডিতের কাছে যাবে, আর পণ্ডিত জানতো তিব্বত-রামা চন্দ্রাবতী থেকে রাজ্যকে বেশি ভালোবাসে। আর সে দুর্বলতা থেকে কাজে লাগিয়ে পণ্ডিত এমন একটা কাহিনী সাজায়, আর তার জন্য জীবন হারায় একটা সুপ্ত শুভশক্তি আর গুণ ও রূপের অধিকারিণী চন্দ্রাবতী। তিব্বত-রামা চন্দ্রাবতীকে ভীষণ ভালোবাসত। সে এই ষড়যন্ত্র একদম মেনে নিতে পারেনি। তাদের খুনের জন্য নিজেকেও অপরাধী মনে করে। মেয়েটির অভিশাপ লেগে গিয়েছিল, আর সে অভিশাপে দাবানলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় রামাবংশ। তিব্বত-রামা তার বিবি এবং পণ্ডিতকে আগুনে পুড়িয়ে হত্যার নির্দেশ দেন, যে কিনা তার রাজত্বকালে নিজের হাতে নরহত্যা করেননি। সে নিজেই তার বিবিদের আগুনে ছুঁড়ে মারেন। চন্দ্রাবতীর প্রতি ব্যাকুলে আত্মনাদ হয়তো তাকে পাগল করে তুলছিল, আর সে পাগলামোটা শেষ হয় তার জীবন দেওয়ার মাধ্যমে। সে নিজেও আগুনে পুড়ে আত্মহত্যা করেন। নিজের শেষ করার পূর্বে সে শুধু বলেছিল, চন্দ্রাবতীকে আমি তোমাকে ভোগ করতে নয়, ভালোবাসতে কাছে রেখেছিলাম। তুমি আমার ভোগের পণ্য নয়, ভালোবাসার রানী। স্বয়ং ঈশ্বরের পাওয়া প্রসাদটি আমি ভালোবাসায় আগলে রাখতে চেয়েছিলাম। তবে আফসোস, সেটা এই সমাজকুল বুঝল না। তারা রামাকে দেখেছিল কেবল স্বার্থপর রূপে। তারা শুধু ভেবেছিল চন্দ্রাবতীর কোলে কেবল রামার। তারা এটা বুঝেনি পুজোর পরে প্রসাদটা সবার পাওনা। তুমি রামার পুজোর প্রসাদ ছিল, যেটা পুরো কেবল আমি ভালোবেসে আগলে রেখেছিলাম। আমাকে ক্ষমা করে দিও তোমার প্রতি এই নির্মমতার জন্য। আমাকে ক্ষমা করে দিও তোমার প্রতি বর্বরতার জন্য। তোমার চোখে খুঁজে পেয়েছিলাম আমার শান্তি। যেদিন থেকে তোমার চোখে চোখ রাখতে পারি না, সেদিন থেকে আমার শান্তি চলে গিয়েছে। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ক্ষমা করতে পারিনি। রামার উপহার আমি অক্ষুণ্ণ রাখতে পারিনি। তিব্বত-রামার মৃত্যুর 7 দিন পরে পুরো মহলে আগুনে পুড়ে এই বংশের বিনাশ হয়। এটাও অভিশাপের ফসল। অভিশাপ দেওয়ার পর 80 বছর ঠিক ছিল, তবে অভিশাপের ধারা অনুযায়ী 80 বছর পর থেকে এ এলাকায় কোনো নবজাতকের শিশু বাঁচবে না। আর 100 বছর পর চন্দ্রাবতী এখানে ফিরে আসবে প্রতিশোধ নিতে। আর সে সাথে এই গ্রামে তিব্বত-রামাসহ যারা ছিলেন তাদের পুনর্জন্ম হয়ে তারাও এই গ্রামে ফিরে আসবেন। আর সে অভিশাপের ফল হিসাবে এখন এই গ্রামে নবজাতক টিকতে পারে না। চাচার কথা শুনে থমকে গেলাম। চন্দ্রাবতীর দিকে তাকালাম। সে ঘুমাচ্ছে। কেন জানি না, এর মধ্যে আমি সেই চন্দ্রাবতীকে অবলোকন করতে পারছি। আমি একটা দম নিয়ে বললাম, কাহিনী শেষ হয়ে যেন রয়ে গেল। চাচা একটা দম ছাড়লেন শুধু। চারিদিকে আলো ফুটতে লাগলো। ঝিঝি পোকার আওয়াজ কমে গেছে। পাখির আওয়াজ কানে আসছে। সূর্য উঁকি দিচ্ছে। শীতল বাতাস বয়ে বেড়াচ্ছে। বাবা উঠে গেছেন। আমাকে স্থিত অবস্থায় বললেন, কী সিদ্ধান্ত নিলে? আমি মুচকি এসে বললাম, এই গ্রামে থাকবো। অচিরে জায়গা কিনবো। আমার বাসস্থান এই গ্রামে হবে। এরা আমাকে গ্রহণ করবে। কথাটা শুনে
পেছন থেকে চাচা বলে উঠলেন, আমাদের গ্রামে জায়গা কেনার প্রয়োজন নেই, অনেক জায়গা পড়ে আছে রামার বংশে, সেখানে থাকতে চাইলে পারেন, আর সময় হলে চলে আন, মহলটা ঘুরে আসি। মহলের এক কোণে একটি ঘর আছে, চাইলে সেখানেও থাকতে পারেন। আমি চাচার প্রস্তাব সাদর গ্রহণ করলাম। চন্দ্রা আমার দিকে এগিয়ে এসে বলল, আমার আর এখান থেকে যেতে পারবো না মা, আমাদের এখানেই থাকতে হবে। বাবার দিকে আঙুল তাক করে বললেন, ওনার তো এ জায়গার কোনো হিসেব নিকেশ নেই, ওনাকে পাঠিয়ে দাও মা। রহস্যময় কথাগুলো শুনে চাচা একটু আর চোখে তাকালেন। আমি হেসে দিয়ে চাচাকে বললাম, রাত হয়েছে, একটু গল্প শুনেছি, তাই নিজেকে চন্দ্রাবতী ভাবছে। আমার মেয়ে আবার একটু কপি করতে পছন্দ করে। চাচা একটু হাসলেন, কথা বাড়ালেন না। আমরা চলে গেলাম রামার কুটিরে। কুটিরটা একদম পুরনো ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। সেখানে যাওয়ার পর অদ্ভুত একটা অনুভূতি আমাকে ঝেঁকে বসলো। আমার মনে হচ্ছে এ মহলে আমার ভীষণ চেনা ঘুঙুরগুলো আমাকে কাছে টানছে, পায়ের তলায় যেন নাচের ছন্দের চুলকাচ্ছে। এ কেমন হচ্ছে? থাকার একটা জায়গাও যেখানে ঠিক করলাম। বাবাকে পাঠিয়ে দিলাম বাসায় গিয়ে যেন টাকা পয়সা আর চাচিকে নিয়ে আসেন সাথে করে, কারণ এই গ্রাম ছেড়ে একটু নড়তে আমার ইচ্ছে করছে না। মনে হচ্ছে কেউ যেন আমাকে ঝোঁকের মতো ধরে রেখেছে। বাবা গেলেন অবশ্য, তবে এই গ্রামে আর ফিরে এলেন না। খোঁজ মিলেনি বাবার। এই গ্রামে থাকতে থাকতে আমি যেন তাদের মতো হয়ে গেলাম। আচার আচরণ সব কিছুতে আমার পরিবর্তন আসলো। এই গ্রামের সৌহার্দ্যপূর্ণ আচরণে আমি মুগ্ধ। কখনো কষ্ট হয়নি আমার মানিয়ে নিতে। যে আমি মোবাইল নিয়ে পড়ে থাকতাম, সে আমি মোবাইলবিহীন নেটওয়ার্ক জীবন যাপন করছি। বিচ্ছিন্নবিহীন সমাজে শান্তি খুঁজে পাচ্ছি। প্রমোদ মনে পড়ে মাঝে মাঝে, তবে সে মনটা পড়াটাও আস্তে আস্তে বিলীন হয়ে যায়। কেটে গেল 12টা বছর, এক যুগ পার করলাম। চন্দ্রার বয়স 15, 1 বছর পর 16 বছর হবে। মেয়েটা বেশ বড়সড় হয়েছে, মাচায় অনেক আনমনে আকাশ দেখছে, আর এর মধ্যে একদল অচেনা মানুষের আগমন। আর সেখান থেকে নতুন গল্পের ডকুমেন্টারি করতে কিছু স্টুডেন্ট এই গ্রামে এসেছিল। তারা এখানে গবেষণা করে এই গ্রামের চলন সংস্কৃতি একটা ডকুমেন্টারি লিখে কলেজে জমা দিবে। মূলত ইউনিক কিছু করার জন্য অনেক খুঁজে এই গ্রামে এসেছিল। এই গ্রামের সন্ধান দিয়েছে তাদেরই একজন শিক্ষক। তারা মোট 5 জন। সেখানে আছে আয়েশা, নারিতা, লাবিবা, সীমান্ত আর শব্দ। এ দলের সবচেয়ে সুদর্শন বালক হচ্ছে শব্দ। আয়েশা আর লাবিবা দুজন দুজনকে ভীষণ পছন্দ করে, তবে শব্দ জেনেও সেটাকে পাত্তা দেয় না। তার কাছে তারা দুজন কেবল ভালো বন্ধু। অপরদিকে নারিতা আর সীমন্ত কাপল। তাদের সামনে বিয়ে। এই ডকুমেন্টারি শেষ করবে, তারা বিয়ের পিঁড়িতে বসবে। শব্দ চন্দ্রার দিকে এগিয়ে এসে বলল, শুনেছেন, আমি শব্দ। আমি এখানে এসেছি একটা ছোট্ট গবেষণা করতে। আমাকে কি একটু সাহায্য করা যায়? আপনি কি বাংলা বোঝেন? আমি এলাকায় কারো কথাই বুঝতে পারছি না। আমাদের জন্য এই গবেষণাটা অনেক ইম্পর্টেন্ট। এটার উপর আমাদের পাশ-ফেল নির্ভর করছে। চন্দ্রার ঘোর কাটে। চন্দ্রা বাংলায় পটু। আমি তাকে বাংলা ওর আমাদের ভাষা দুটোই শিক্ষা দিয়েছি। ছোট্টবেলা থেকে সে বাংলা জানতো। সে বাংলা যেন এ সংস্কৃতের সাথে মিশে বিলুপ্ত হয়ে না যায়, সেজন্য আমি সবসময় তাকে দিয়ে বাংলা ভাষা চর্চা করাতাম। চন্দ্রা তাদের দিকে তাকালো। অদ্ভুতভাবে তার ঘাড়ের সে পদ্মটা জল জল করে জ্বেলে উঠল। দীর্ঘ 12 বছর পর এমন দৃশ্য আমার চোখে পড়ল। তাহলে কি এ দলের সাথে চন্দ্রার পূর্বের কোনো সংযোগ আছে? তাহলে কি প্রতিশোধ শুরু এখান থেকে? পরক্ষণে মনে হলো আমি কেনই ভাবছি, সব কিছু কেনই তালগোল পাকাচ্ছে। হাসমত চাচা গত হয়েছে 3 বছর হলো। মৃত্যুর সময় বলে গেছিল চন্দ্রা সাধারণ মেয়ে না, হতে পারে চন্দ্রায় চন্দ্রাবতীর পুনর্জন্ম। তা যদি হয় তাহলে সামনে বড় একটা ঝড় আসতে চলেছে। 15 বছর বয়স থেকে ঝড়ের আভাস হবে, 16 বছর বয়সে সেটা তাণ্ডব আকার ধারণ করবে। সে কথাগুলো এখনও আমার মনে হয়। জানি না তার সত্যতা কতটুকু, তবে এই গ্রাম থেকে বুঝতে পারছি এই গ্রাম একটা সত্যিই অভিশাপ হয়। না হয় নবজাতক জন্মের এত নির্মম পরিণতি কখনো হতো না। এদিকে চন্দ্রা দম ফেলে উত্তর দেয়, আমি বাংলা বুঝি, আপনাদের কোনো সাহায্য লাগলে বলতে পারেন। এই গ্রামে কুটুমদের অনেক ভালো করে আপ্যায়ন করা হয়। আপনাদের সকল সমস্যার সমাধানে আমি সাহায্য করব। লেনাদেনা তো মোটেতে হবে। এই গ্রামে নতুন, থাকার জায়গা নিশ্চয় নেই, আমাদের বাসায় থাকতে পারেন। তারপর চন্দ্রা আমাকে ইশারা করে বললেন, ওইটা আমার মা। মা অবশ্য নারাজ হবেন না, বরং আপনারা থাকলে মা খুশি হবেন। আয়শা বেশ উচ্ছ্বাসিত চন্দ্রার আন্তরিকতায়। সে একটু বাকপটুক, কথা বেশি বলে। দুপ করে কথা বলা তার একটা অভ্যাস। তাই কেউ কিছু বলার আগেই সে বলে উঠল, কেন থাকবে না? অবশ্যই থাকবে। তুমি তো বেশ আন্তরিক, এই গ্রামের লোকজন বেশ ভালো। আর শুনো, কিছু মনে করো না, তুমি করে বললাম। বয়সে তুই আমি আমার অনেক ছোট, আর তুমি দেখতে ভীষণ সুন্দর। বিশেষ করে তোমার চোখ, তোমার ঘাড়ের ট্যাটুটা অনেক সুন্দর। কোথা থেকে করিয়েছো? এ অজপাড়া গায়ে কে ট্যাটু করে? আর তোমার চুলগুলো তো মাশাআল্লাহ। আমি শুধু ভেবেছিলাম
এটা রিয়েল নাকি ফেক? এত লম্বা সুন্দর চুল এ প্রথম দেখলাম। তুমি তো চাইলে চুলের অ্যাড করাতে পারো। শহরে এরকম চুলওয়ালা মেয়ে দেখলে ডিরেক্টর তুলে নিয়ে চুলের অ্যাড করাতো। আর তোমার মুখে অদ্ভুত মায়া আছে। আরও কিছু বলতে নেবে এর মধ্যে লাবিবা তার হাতে একটা চিমটি কেটে আস্তে গলায় বলল, অচেনা একটা মানুষের সাথে এত বকবক কেন করছিস? তোর কি কথা কম বললে হয় না? আমরা এখানে কাউকে চিনি না, কে কেমন ধারণা নেই, না জেনে এত বকবক করছিস কেন? সে তো সেটা ভালোভাবে নাও নিতে পারে। শব্দ লাবিবাকে থামিয়ে দিয়ে কিছু বলতে নিবে এর মধ্যেই আমি প্রবেশ করলাম তাদের মাঝে। মৃদু গলায় বললাম, তোমরা আমার সন্তানের বয়সী, চাইলে তোমরা আমার সাথে থাকতে পারো। আর এই গ্রামে রাত ভীষণ ভয়ঙ্কর, একটু নিয়ম ভঙ্গ হলে হিতে বিপরীত হতে পারে। তোমরা গ্রাম নতুন বুঝো কম, তাই আমার মনে হয় আমার সাথে আমার কুটিরে যাওয়া উত্তম। সীমান্ত নারিতা সামনে এগিয়ে শব্দকে বলল, এখানে কোনো হোটেল নেই, কারো না কার বাসায় গিয়ে থাকতে হবে। আমাদের মনে হয় এই আন্টির কথা মেনে নেওয়াই ভালো হবে। আমাদের প্রয়োজনীয় তথ্য ওনার কাছ থেকে জেনে নিতে পারবো। আর সবচেয়ে বড় বিষয়, উনি একমাত্র বাংলা জানেন আর তার মেয়ে, বাকিরা তো বাংলা বলতে পারে না। সব মিলিয়ে এটাই বেটার সলিউশন হবে ওনার সাথে যাওয়া। সীমন্ত আর নারিতা কথা শুনে সবাই শব্দের দিকে তাকিয়ে আছে তার অভিমত প্রকাশ নেওয়ার জন্য। শব্দ কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে কেবল সম্মতি দিলেন। এরপর তারা পাঁচজনে আমার বাসায় আসলো। চন্দ্রা যতবারই শব্দের দিকে তাকাচ্ছে ততবারই তার চোখ জলজল করে উঠছে, তার ঘাড়ের পদ্ম জ্বলে উঠছে। এটা সূত্রপাত আমি বের করতে পারছি না। তাহলে সত্যি প্রতিশোধের সূচনা হচ্ছে? সারাদিন পার হয়ে রাত হলো। পাঁচজনকে খেতে বসালাম, যতটুকু পারলাম তাদেরকে খাইয়ে একটি রুমের ব্যবস্থা করে দিলাম। তারপর আমি আর চন্দ্র অন্য রুমে আসলাম। আজকে চন্দ্রকে বেশ অস্থির লাগছে, ছটপট করছে, কথা বলছে না, তবে ভেতরে ছটপটটা মুখে ফুটে উঠছে। রাত 12টা বাজে, পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ কানে ধেয়ে আসলো। দৌড়ে গেলাম সেখানে। আমি উঠে গেলাম পাশের রুমে, গিয়েই যেন থমকে গেলাম। আয়শার চোখ দুটো ফুলে লাল হয়ে টকবক করছে, মনে হচ্ছে সে শূন্যে ভাসছে। কি জানি বিড়বিড় করছে। নারিতা সীমান্ত গুটি গুটি হয়ে একপাশে কুকড়ে বসে, লাবিবাও বসে বসে যেন কি বিড়বিড় করছে। প্রাথমিকভাবে পর্যালোচনা করলে আমার মনে হচ্ছে লাবিবা হয়তো আয়শাকে কালা জাদু করেছে। এমন করেছে কারণ লাবিবা যতক্ষণ বিড়বিড় করে আয়শা আরও বেশি উত্তেজিত হয়ে যায়। যখনই বিড়বিড় থামিয়ে ফেলে তখন আয়শা শান্ত হয়ে যায়। কিন্তু এটা মনের ধারণা হলেও কাহিনী ছিল ভিন্ন। আয়শা আর লাবিবা শব্দের ক্ষেত্রে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। যেহেতু তারা প্রতিদ্বন্দ্বী, আমার এরকম ধারণা করাটা অযৌক্তিক নয়। কিন্তু কাহিনী হলো আয়শার জিন সমস্যা আছে, তার উপর বদ জিন ভর করেছে। আর লাবিবা আর আয়শা দুজনে খালাতো বোন। প্রতিদ্বন্দ্বী হলে তারা একে অপরকে ভালোবাসে। আয়শা যখন জিন ভর করে তখন লাবিবা দোয়া পড়তে থাকে। দোয়া পড়ার সময় জিনটা আরও রেগে যায়, ফলে আয়শা উত্তেজিত হয়ে যায়। আর লাবিবা বারবার দোয়া থামিয়ে লক্ষ্য করে আয়শার অবস্থান। এক পর্যায়ে আয়শা এরকম করতে করতে শান্ত হয়ে গেলে আজকে আয়শা একটু শান্ত হচ্ছে না। তার মধ্যে ক্রমশ হিংস্রতা বাড়ছে। এখন লাবিবা বুঝতে পারছে না কী করবে। লাবিবার কাছে বিষয়টি বেশ পরিচিত হলেও বাকিরা আয়শাই এই বিষয়টি জানতো না, তাই তাদের মধ্যে ভয়টা ভীষণ কাজ করছিল। এদিকে আয়শা উত্তেজিত হতে হতে একটি পর্যায়ে লাবিবার গলা চেপে ধরল। ঘটনা এবার হিংস্রতার দিকে মন নিল। লাবিবার মুখ দিয়ে রক্ত বের হয়ে যেতে লাগলো। অন্যরা এতই আতঙ্ক যে আয়শাকে বাধা দিচ্ছে না। আমি কিছু বুঝে উঠতে না পেরে তাড়াহুড়ো করে আয়শাকে ধরলাম, কিন্তু কোনোভাবেই তাকে ছাড়াতে পারছিলাম না। একসময় আয়শা বিরক্ত হয়ে আমার গলা চেপে ধরলো। আমি দম নিতে পারছিলাম না, শরীরটা অবশ হয়ে যেতে লাগলো। এমন সময় চন্দ্রা এসে আয়শার মাথায় হাত রাখলো, আর আয়শার সাথে সাথে শান্ত হয়ে গেল। আমি আর লাবিবা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এরকম ঘটনার সম্মুখীন আমি এর আগে কখনো হয়নি, এটা আমার প্রথম ছিল। আয়শা চুপ হয়ে শুয়ে আছে। চন্দ্রার এই অদৃশ্য রূপ যেন তার চোখে ফুটে আসলো। গম্ভীর গলায় বলে উঠল, সবাই তার প্রাপ্য হিসাব বুঝে পাবে। এখানে যারা এসেছে কেউ এই আর ফিরে যেতে পারবে না। ফিরে গেলেও প্রতিশোধ নেওয়ার পর। আমার সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিশোধ আমি নিব। আমি চন্দ্রাবতী, আমার মেয়ের চন্দ্রকলার মৃত্যুর প্রতিশোধ আমি নিব। আগামী মাসের চন্দ্রগ্রহণের পর আমার বয়স হবে 16, আমার বয়স 15 এখন। এখন হিসাব অনুযায়ী আমার বয়স 1 বছর পর 16 হবে। তবে আমার বয়স নির্ধারণ হবে চন্দ্রগ্রহণের হিসাবে। 1 মাস পরে চন্দ্রগ্রহণ, আমার বয়স 16 হবে। আর আমি তখনই আমার প্রতিশোধ নেব। চন্দ্রার চোখ আর ঘাড়ের পদ্মফুলটা জলজল করে উঠছে। সে চোখ বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি দ্রুত তাকে ধরলাম, পানির ঝাপটা দিলাম, তার জ্ঞান ফিরালাম। একটু আগে বিষয়টা সে বেমালুম ভুলে গেছে। এখানে থাকা বাকি 5 জনের মধ্যে নরিতা বলে উঠল, আমাদের এখানে থাকা মনে হয় ঠিক হবে না। কেমন সব অদ্ভুত কাহিনী আমাদের সাথে ঘটেছে। সকালেই আমরা চলে যাব।
বাকিরা সবাই একই মত দিল, কারণ তাদের কাছে প্রতিটা বিষয় অস্বাভাবিক লাগছে আর এতে তাদের প্রাণ সংশয় হতে পারে। তাদের কথা শুনে চন্দ্রা বলে উঠল, এ জায়গা থেকে তোমরা কেউ যেতে পারবে না, কারণ সীমানার শেষ রেখা পার হতে গেলে তোমরা ঝলসে যাবে। সে আগুনে পুড়িয়ে মরতে চাও কিনা দেখো। আমি হতভম্ব হয়ে চন্দ্রার কথা শুনলাম। আমার এতদিনের ধারণায় ঠিক চন্দ্রায় চন্দ্রাবতী। আমি চুপ হয়ে বসে রইলাম। এর শেষ কোথায় ভাবতে লাগলাম। চন্দ্রার কথা শুনে বাকিরা আরও ভীত হয়ে গেল। শব্দ চুপ হয়ে বসে আছে। বাকিরা সবাই শব্দের এমন নীরবতা আর ছন্ন ছাড়া একটা ভাব দেখে বিরক্ত হয়ে বলল, কিরে শব্দ, তুই চুপ আছিস কেন? জানি না শব্দের মধ্যে কি হলো, সে হুট করে বলে উঠল, আমার কাছে এ মহল মানুষের প্রাণের মূল্য অধিক বেশি। আমি কেবল ভালোবাসা তখনই বিসর্জন করব যখন দেখব এ ভালোবাসা বিসর্জনের বিনিময়ে আমার মহলে শান্তি মিলবে। শব্দের এমন অদ্ভুত কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। সবার ধারণা এত সব অদ্ভুত ঘটনা শব্দ নিতে না মারায় সে ট্রমায় চলে গেছে। সীমান্ত শব্দকে ধাক্কা দিয়ে বলল, কি বলছিস এসব তুই? তোর কথার মানে তো বুঝছি না। শব্দ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি কি থেকে কি বলছি, সব এলোমেলো লাগছে। কালকে সকালেই আমরা চলে যাব। এখানে থাকা আমার জন্য বিপজ্জনক। এরপর আমার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে এরকম অসঙ্গতিপূর্ণ কথা বলতে না করেন, এতে সবাই ভয় পাচ্ছে। মজার ছলে এমন বলা উচিত না। আর আন্টি, আমরা কালকে চলে যাব। আমাদের ডকুমেন্টারি আর লিখব না। এই গ্রামের সব রীতিনীতি আমার কাছে উল্টো এবং বিপজ্জনক। শব্দের কথা বলার ধরন, ভাবভঙ্গি মিলে এতটাই মনে হচ্ছে শব্দই হলো তীব্র ড্রামা। তাহলে সামনে একটা যুদ্ধ চলছে, ভালোবাসার লড়াই আসতে চলেছে, যে লড়াই একটা ভুলের অবসান ঘটাতে গিয়েছিল দুটো নিষ্পাপ তাজা প্রাণ, আর সে অভিশাপে বিনিময়ে গিয়েছিল আরও 5টা প্রাণ। তাহলে কি সে ঘটনার পুনরাবৃত্তি হতে চলছে? এসব ভাবতে ভাবতে তাকে উত্তর দিলাম, তোমরা যেতে চাইছো তাতে আমার কোনো আপত্তি নেই। চন্দ্রা বাচ্চা মানুষ, ওর কথা কানে না নিলেও চলবে। কালকে সকালে যেও, আমার কোনো আপত্তি নেই। তোমাদের জীবন তোমরা সিদ্ধান্ত নিবে, এটাই স্বাভাবিক। তবে আমার কাছে মনে হচ্ছে সামনে বড় যুদ্ধ আসতে চলেছে। কথার সমাপ্তি রেখেই যেখানেই হলো রাত পার হয়ে ভোরের আলো ফুটলো। সকালের সূচনা। বিয়ে তো আমারও হয়েছে 3বার। 3বারের সাপের দংশনে স্বামীর মৃত্যু হয়েছে। কোথায় রহস্য ভঙ্গিমার কথাগুলি সামনে থাকা মানুষটিকে বলছে। সামনে মানুষটা কেউ না, চন্দ্রাবতী। চন্দ্রাবতী চোখ বড় বড় করে তার কথাগুলো শুনছে। তার কাছে বিষয়টি বেশ অকল্পনীয় মনে হচ্ছে। তবে ঘটনার বহমতায় সেও বুঝতে পারল কথাগুলি সত্য, সত্যের গভীরতা রয়েছে। কিন্তু রহস্য সেও জানে না। এদিকে 5 জন বের হলো ফিরে আসার উদ্দেশ্যে। বের হওয়ার সময় লক্ষ্য করলো চন্দ্রাবতী বলে আসে। তারা চন্দ্রার সাথে কথা বাড়ালো না, কারণ সকল বিপদের মূল তারা তাকেই মনে করে। চন্দ্রা পার হয়ে তারা এসেছিল। চন্দ্রার ঘাড়ের চিহ্নটা জল করে জ্বলতে লাগলো। 5 জন হাঁটতে হাঁটতে গ্রামের শেষ সীমানায় রাখলো একটি রেখা অঙ্কন করা। তারা যখন গ্রামে আসছিল তখন এই রেখাটি ছিল না, তাই তারা একটু অবাক হলো। আর রহস্যের সূচনা হলো যখন তারা এই রেখাটা পার করতে নিল। গ্রাম কেঁপে উঠল। একটু সামনে একটা বাজ পড়ে বড় গর্ত হয়ে গেল। সেই গর্ত থেকে একটা সাপ ফনা তুলে বের হলো। সাপের আকার অনেক বৃহৎ। এই সাপের আকৃতি আগে কেউ দেখেছে কিনা সন্দেহ। সব মিলিয়ে বেশ ভয়ানক পরিবেশ সৃষ্টি হলো। শব্দ চুপসে গেল। সাথে থাকা আরও 4 জন ভয় পেয়ে গেল। তারা পিছন দিক দিয়ে চলে গেল। আয়শা বলে উঠল, এই গ্রামের সাথে আমাদের কোনো না কোনো কানেকশন আছে। আর এই সাপ ফনা তুলছে ঠিকই, তবে আমাদের কোনো ক্ষতি করতে এগোচ্ছে না। এটা উদ্দেশ্য কেবল আমাদের গ্রামে রাখা। হয়তো কোনো বিযোজন আছে। প্রতিশোধের আগুনে চন্দ্রা দগ্ধ হয়ে আছে। সেটা সে নিয়ে তবেই আমাদের ছাড়বে। এই গ্রাম অনেক অভিশাপ অনেক আগে শুনেছি। নবজাতক কোনো বাচ্চা এই গ্রামে বাঁচে না। এই গ্রামে কোনো ছোট বাচ্চা নেই। শুনেছি এই গ্রামে তিব্বতরামার স্ত্রী ছিলেন চন্দ্রাবতী। তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। এরপরে এই গ্রামে একটা অভিশাপ লেগে আছে। আমি ছোটবেলা থেকে এই গ্রামকে স্বপ্নে দেখতাম। আমাকে যখন বজ্জিন ধরতো তখন এই গ্রামের দৃশ্য আমার চোখে বাজত। হতে পারে এই গ্রাম আমাদের বড় কোনো যোগাযোগ রয়েছে। আমাদের উচিত ফেরত যাওয়া, এর একটা উপায় খুঁজে বের করা। এমনভাবে সব কিছু করতে হবে যাতে প্রতিশোধ নেওয়া হয় আর কারো প্রাণের বিনাশও না ঘটে। নারী তো একদম ভয় পেয়ে যায়। আশার কথাগুলো তাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। সে কান্না জুড়ে দিয়ে বলল, আমি আগেই বলেছিলাম এত দূরে যাওয়া ঠিক হবে না। এটা আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে। পরীক্ষায় বেশি মার্কস দিয়ে কি করবি যদি বেঁচেই না থাকিস? এখানে আসা যে সবচেয়ে বড় ভুল। এখন বুঝেছিস? এখানে সব কিছুই অদ্ভুত। এমনকি খাবারের ঘ্রাণটাও আলাদা, বাড়ির ঘরের নমুনাও আলাদা। কোনো নেটওয়ার্ক নেই, কোনো বাচ্চা নেই। যে গ্রামে বাচ্চা নেই সেখানে কি রহমত থাকে নাকি? এই গ্রামটা একটা পুরোটাই ভুতুড়ে। প্রথম যখন গ্রামে ঢুকেছিলাম সুপারি গাছের আড়ালে ছায়া থেকেই
বলেছিলাম ফেরত চলো, সবাই আমার মনের ভুল বলে চালিয়ে দিলি। সামনে আমাদের বিয়েটা, সেটাও আর হলো না, সব একদম শেষ হয়ে গেল। সীমন্ত নারীটাকে জড়িয়ে ধরে বলল, এটা আমাদের নিয়তিতে লেখা ছিল, নিয়তির লেখন খণ্ডানো যায় না। এখন আর কোনো কান্নাকাটি করে লাভ নেই, যতই কান্নাকাটি করবি ততই মাথা গরম হয়ে হতাশায় ঘিরে ধরবে। আর আমার ভুল স্টেপ নিব, আয়সার কথা ঠিক এর থেকে বের হয় অঙ্ক কষতে হবে। শব্দের চোখ এলোমেলো হয়ে সব দৃশ্য ভাসতে লাগলো। বেশ কিছুক্ষণ নীরবতায় রইল সে। নীরবতার এক পর্যায়ে বলে উঠল, হয়তো এ কাহিনী তীব্র ড্রামা আমি নিজেই, হয়তো সে ঘটনায় পুনরাবৃত্তি। তবে চন্দ্রার সাথে আমাদের সবার সম্পর্ক ভালো রাখতে হবে। পূর্বজন্ম বলতে কিছু নেই, তবে মাঝে মাঝে মানুষ অনেক কিছু কল্পনা করে, সেও কল্পনা একটা রোগ। সেই কল্পনা ঘিরে আশেপাশে মানুষজনের কাছে প্রভাব, এটাও একটা রোগ। এ রোগ কী যেন বলে আমি ভুলে গেছি। হয়তো পুরোটাই আমাদের কল্পনা নয়তো সত্যি। যেহেতু কল্পনাকে ভীষণ বাস্তব মনে হচ্ছে, তাই চাইলেও আমরা এখান থেকে এখন বের হতে পারবো না, ফিরে যাওয়াই উত্তম হবে। শব্দের কথা শুনে লাবিবা একমত হয়ে বলল, আমরা তাহলে আবার চন্দ্রাবতীর বাড়িতে ফিরে চলি। সে তো বলেছে 1 মাস এখানে থাকতে হবে, তার 1 মাস পর 16 বছর হবে, এরপর সব হিসাব নিকাশ শেষ। আমরাও তো এসেছিলাম 1 মাসের জন্য। আমরা তাহলে আমাদের মতো করে ডকুমেন্টারি লিখতে থাকি সব কিছু ভুলে। এরপর যা হবে মনের বিরুদ্ধে জোর খাটিয়ে কাজ করা ছাড়া এখন কোনো উপায় নেই। তাদের কথোপকথন শেষ এক জায়গায় মিলিত হলো। সবাই একসাথে চন্দ্রাবতীর বাড়িতে যাবে, আর সে কাজটাই করলো তারা। চন্দ্রার বাড়ির পথ বরাবর এগুতে লাগলো তারা। পথটা যেন বেশ দীর্ঘ মনে হচ্ছে। ক্ষুধা ক্লান্তি যেন ঘিরে ধরেছে তাদের। পানির পিপাসায় বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। সব মিলিয়ে বেশ অস্থির লাগছে তাদের। কখন এই পথ শেষ হবে তাদের জানা নেই। মনে হচ্ছে অনেকটা দিন পার করে ফেলেছে তারা। শরীরের ওজনও যেন একজনের কমে গেছে। বেশ কাঠখড় পুড়িয়ে তারা চন্দ্রাবতীর বাড়ি পৌঁছলো, মানে আমার বাড়িতে তাদের আবার আগমন। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, তারা এ বাড়ি থেকে বের হয়েছিল 1 মাস আগে, আবার ফিরে এলো 1 মাস পরে। কিন্তু তাদের ভাষ্যমতে তারা সেদিনই ব্যাক করেছিল। এই হাঁটার পথ এতই দীর্ঘ ছিল যে তারা বুঝতে পারেনি যে মাঝে 1টা মাস কেটে গেছে। তাদের কাছে বিষয়টা অদ্ভুত আর মিথ্যে লাগছিল, তবে এটাই সত্যি ছিল। 5 জন অভুক্ত ছিল তারা, এজন্য তাদের ওজন বেশ কমে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আজকে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তাদের স্বাভাবিকভাবে কিছু খেতে দিলাম। খাবার পেয়ে তারা যেন হুমড়ি খেয়ে পড়ল। একদমে পুরো বোলের ভাত 5 জনে শেষ করে দিল। হঠাৎ করে দিন রাত হয়ে গেল। আকাশে চাঁদের দেখা মিলল। দিনের বেলা সূর্যের পরিবর্তে রাতের চাঁদটা দেখা ভীষণ খারাপ কিছুর লক্ষণ। চন্দ্রা ছটপটে থাকলো, মনে হচ্ছে কিছু একটা প্রবেশ করছে তার ভিতর। চারিদিকে সব অন্ধকার বিদ্যুটে, কেবল আকাশের সীমান্ত অংশে আলো দেখা মিলতেছে। সবার মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা যেন এই ঘটনার শেষটা রচনা করে নতুন কাহিনীর সূচনা ঘটালো। লেখিকার হাত থেকে কলমটা পড়ে গেল। একজন লেখিকা এই ডায়েরিতে এই গল্পটা লিপিবদ্ধ করেছিল বই আকারে বের করার জন্য। গল্পের পর্যায়ে এসে তার হাতটা কেঁপে উঠল, কলমের নিচে পড়ে গেল। সে কলমটা নিচ থেকে তুলে চেয়ারে হেলান দিয়ে ফ্যানের দিকে তাকাতে জোরে চিৎকার করে দিয়ে উঠল। মেয়ে ঝুলছে, তবে মেয়েটি কোনো কিছুর সাহায্যে ঝুলছে না। সে ফ্যানের পাখা দুটো হাত দিয়ে ধরে ঝুলে আছে। লেখিকা আঁচলের বুক কাঁপতে শুরু করলো রীতিমতো। নিজেকে একটু সামলে সে চাপা গলায় জিজ্ঞাসা করলো, কে তুমি? উত্তর আসলো, চন্দ্রাবতী। যে গল্পের লেখিকা তুমি, এই গল্পের শেষটা নিশ্চয় তুমি দিতে চাচ্ছ। চন্দ্রাবতী প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, আর বাকিরা বেঁচে আছে। লেখিকা একটু ঢোক গিলে বলল, আমার মনের কথা জানলে কি করে? কারণ তুমি যেভাবে শেষটা রচনা করতে চাইছো আমি সেভাবে রচনা করতে দিব না। আমি শেষ চাইব, শেষটা তুমি আমার মতো করে রচনা করো। লেখিকা জোর গলায় বলে উঠল, এটা কখনোই সম্ভব না। কারো মন রক্ষা করার জন্য বা মানসিক চাপে গল্পের প্লট আমি পরিবর্তন করব না, এবং শেষটা পরিবর্তন করব না। তুমি কেবল আমার কল্পনা, গল্পের শেষ কেবল আমার মতোই রচিত হবে। কারণ শুরু যেহেতু আমার মতো হয়েছে, শেষটা আমার মতো হবে। চন্দ্রা হেসে জবাব দিল, এটা তোমার লেখা গল্প আর আমার জীবনের গল্প। আমার জীবনের গল্পের শেষ আর আমার মতোই হবে, নতুবা আমি তোমাকে লিখতে দিব না। এতে যদি তোমার প্রাণ নাশ করতে হয় সেটাও করব। আঁচলের বুক ধুকপুক করছে কথাটা শুনে, তবে গল্পের শেষটা এরকম শুনে কখনোই পরিবর্তন করা যাবে না। সামনে মেয়েটা কেবল তার মতিভ্রম, সে চায় তাকে বিভিন্নভাবে দাবিতে করতে, তবে সেটা হতে দেওয়া যাবে না। সে জোর গড়ায় বলল, যাক আমার প্রাণ, আমি তো সত্য ঘটনা অবলম্বনে গল্প লিখি যে কারো জীবনের সাথে পুরোপুরি মিলবে। গল্পের মানুষের জীবনে একটা পার্ট, এটা মানুষকে পড়ে উপভোগ করাবে। আমি আমার গল্পের এন্ডিং পরিবর্তন করতে পারবো না। চন্দ্রা রেখে গেল। সে লেখিকার গলা চেপে ধরে এক হাত দিয়ে, আর হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে লিখতে লাগলো। গ্রহণের সময় চন্দ্রা 16 বছরে পদার্পণ করে। তার শরীর ভরা যৌবন ফুটে ওঠে।
সেই আগের চন্দ্রা জাগ্রত হয়। প্রতিশোধের আগুন তার শরীরে দাউ দাউ করে জ্বলছে। নিজ হাতে নিজের ভালোবাসার মানুষ তীব্ররামাকে খুন না করলে সে শান্তি পাবে না। কারণ তার একটা ভুলের জন্য সে তার মেয়েকে হারিয়েছে, তার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে অবশ্যই তার ফল দিতেই হবে। পাশেই শব্দে হলো তিব্বত-রামার। স্বাদ গ্রহণের সাথে সাথে তার মধ্যে পরিবর্তন শুরু হয়েছে। সেও তিব্বত-রামার মতো আচরণ করছে। বাকিরা একদম ঠিক, তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। তারা কেবল ভয়ে কাঁপছে চন্দ্রার চেহারা দেখে। তারা চোখগুলো উল্টে দেখছে, ঘাটটা বাঁকা হয়ে এদিক ওদিক হেলে গেছে, কান দিয়ে রক্ত পড়ছে, সারা শরীর ঘেমে একাকার, লম্বা চুলগুলো সাপের ন্যায় উঠছে। সব মিলে বীভৎস লাগছে এখন। তার সৌন্দর্য যেন হিংস্রতায় হারিয়ে গেছে। নরিতার সীমন্ত হাত পা কাঁপছে, কারণ চন্দ্রা তাদের দিকে এসে যাচ্ছে। নরিতার দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। চন্দ্রা তার গলা চেপে ধরল, বলল, তুই এই পণ্ডিতকে হাত করিয়েছিলি আমার ব্যাপারে মিথ্যে বলে আমাকে এ পথ থেকে সরাতে, আর এজন্যে পণ্ডিতকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? আমি বলেছিলাম আমি ফিরে আসব, ফিরে এসে সকল অত্যাচারের প্রতিশোধ নিব। দেখছিস তো ফিরে এসেছি। কথাটা বলে চন্দ্রা নরিতার চুলের মুড় ধরে প্লাটিমের মতো ঘোরাতে লাগলো। নরিতার চুলগুলো খুলে চন্দ্রার হাতে চলে আসলো, আর নরিতা ছিটকে দেওয়ালের সাথে লেগে দ্বিখণ্ডিত হয়ে ছটপটাতে ছটপটাতে মারা গেল। সীমন্ত অস্থিরতা বাড়তে লাগলো। নরিতার এমন অবস্থা সে মেনে নিতে পারছে না। তার অস্থিরতা থেকে চন্দ্রা বলে উঠল, আপনজন হারালে কষ্ট কেমন লাগে বুঝতে পেরেছিস? আমার সন্তানকে তোরা আমার কাছ থেকে কেড়ে নিয়ে এভাবে কষ্ট দিয়েছিলে। আমি একে একে সবাইকে কষ্ট দিব। বাইরে থেকে ঘুঙুরের আওয়াজ বাজতে লাগলো। চন্দ্রা হঠাৎ করে তার তালে তালে নাচতে লাগলো, মাতালের মতো নাচতে। তিব্বত-রামার দিকে তাকিয়ে তাণ্ডবের মতো নাচছে। শব্দ হতভম্ব হয়ে যাচ্ছে, কি করবে। এদিকে চন্দ্রা নাচতে নাচতে একটা গোলাকার আগুনের কুণ্ডলী তৈরি করলো, আর তাতে এক এক করে লাবিবা, সীমান্ত আর সর্বশেষে শব্দকে প্রথমে শুয়ে বুকে পাড়া দিয়ে জীবন দিল, তারপর আগুনে ছুঁড়ে মারল। তারা তিনজনে আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেল। পরিবেশ আস্তে আস্তে শান্ত হয়ে গেল। চন্দ্রা ফিরে যাবে তার আপন ঠিকানায়। হিংস্রতা তার মুখ থেকে চলে গেল। আয়শা ঘরের এক কোণে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, সবাইকে মারলে, আমাকে মারলে না কেন? চন্দ্রা হেসে উত্তর দিল, তিব্বত-রামার দ্বিতীয় স্ত্রী তুমি, যে কিনা সকল পরিকল্পনা প্রথমে সম্মতি দিলে, পরে তা দেয়নি। যে চেয়েছিল আমি আমার সন্তান বেঁচে থাকি, কিন্তু তাদের জোর জবরদস্তিতে আর সেটা হয়ে ওঠেনি। তুমি এ খেলায় আমার প্রতিদ্বন্দ্বী ছিলে না প্রথমে, তাই তোমার উপর আমার অশুভ প্রভাব ছিল না। এরপরে তুমি হলে আমার মিত্র, তাই তোমার উপর সকল কালো ছায়া দূর হয়ে গেছে। এখন তুমি মুক্ত। চন্দ্রার মা সব কিছু দেখে কেবল স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রমোদের কথা ভীষণ মনে পড়ছে তার। আজকে যদি ভালোবাসার বলয়ে আটকে না রেখে প্রমোদকে শাস্তি দিতে পারত, তাহলে হয়তো তার ভালোই লাগতো। আনমনে এসব ভাবছে সে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত করে চন্দ্রা বলে উঠল, প্রমোদ কোনো দোষ করেনি, সে চেয়েছিল একটা সারপ্রাইজ দিতে, তাই এমনটা করেছিল। আর মা, তুমি কি না নিজের ভালোবাসার মানুষকে ভুল বুঝলে? ভুল বুঝে অচেনা পথে পাড়ি দিলে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে হারানোর ব্যথা সইতে না পেরে মরে গেছে, আর এটাই হলো তোমাকে বড় শাস্তি। ভালোবাসার মানুষকে অবিশ্বাস করার আগে যাচাই করে নিতে হয়, সেটা তুমি করনি। আজকের পর থেকে তুমি কেবল এ দহনে পড়বে। আমি বিদায় নিলাম, আর দেখা হবে না। এই গ্রাম আজকের পর থেকে একদম অভিশাপ মুক্ত। নবজাতক শিশু এখানে আর মরবে না, হাসি খুশিভাবে বেঁচে থাকবে। গল্প যে এখানেই ফুরলো। গল্পের সমাপ্তি হলো। এদিকে লেখিকার হাত থেকে কলমটা আবার পড়ে গেল। লেখিকা খেয়াল করলে আশেপাশে কেউ নেই। হতে পারে এটা তার মতিভ্রম, তবে গল্পের শেষটা এত নির্মমভাবে সে দিতে চায়নি। নির্মমতা যেন তাকে ভীষণ ব্যথিত করছে। সারা শরীর তার কাঁপছে। হঠাৎ জ্ঞান হারালো। এরপর লেখিকা নিজেকে আবিষ্কার করল হাসপাতালের বেডে। আকস্মিক কিছু ঘটাতে তিনি জ্ঞান হারিয়েছেন। তাকে জিজ্ঞাসা করতে তিনি কিছু বলতে পারেননি। চন্দ্রাবতী বইটা পাবলিশ হওয়ার পর বইটি বেশ বিক্রয় হয়, তবে এ বইয়ের পাঠক পাঠিকার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ এই বইটি যে পড়ে সে এই আত্মহত্যা করে। তাহলে কি এখনও গল্প না শেষ হয়ে রয়ে গেল আরও রহস্য? প্রশ্ন থেকেই যায়। সুবর্ণগ্রাম বলতে সত্যি কিছু আছে কি না, এটা কল্পনায় লেখা। আর চন্দ্রাবতী কি আবার আসছে? যদি নাইবা আসে, তাহলে পাঠক পাঠিকার মধ্যে এমন আতঙ্ক কেন ছড়িয়ে পড়লো? আর কী বা হয় এই গল্প পড়ে যে তাকে মরতে হয়? সমাপ্তি। চন্দ্রাবতী আসছে সিজন 2 এর শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন, আমার আপনাদের সাপোর্ট খুব দরকার।